আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমরা যারা অনার্স ১ম বর্ষ সেশন ২০২৩-২৪ আ আস বাংলা বিভাগ। আজকে তোমাদের বাংলা কবিতা ১ এই সাবজেক্টটির চূড়ান্ত সাজেশন দেব। তোমরা যারা অনার্স ১ম বর্ষ বাংলা কবিতা ১ তোমাদের আজকে এই সাবজেক্টটির চূড়ান্ত সাজেশন দেব। আমরা আজকে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগে খুবই অল্প প্রশ্ন দিব এবং এখান থেকে তোমাদের 99% কমন পড়বে ইনশাআল্লাহ। তো আজকে আমরা ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের ৩ টা বিভাগেরই আমরা সাজেশন দেব। তো এই সাজেশনটি দেওয়ার আগে তোমরা যারা অনার্স ১ম বর্ষ সেশন ২০২৩-২৪ তোমরা যারা বাংলা বিভাগ তোমাদের পরবর্তী ৩ টি পরীক্ষার সাজেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের সাজেশন থেকে 99% কমন পড়বে ইনশাআল্লাহ। আর ৩ টা পরীক্ষা হয়ে গেছে সেখানেও আমাদের সাজেশন থেকে 99% কমন এসেছে। তো তোমরা যারা বাংলা বিভাগের পরবর্তী ৩ টি পরীক্ষার চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের বাংলা বিভাগের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো নিতে পারবে। তো চলো এখন আমরা দেখব তোমাদের বাংলা কবিতা ১ এই সাবজেক্টটি তোমাদের আগামীকাল পরীক্ষা। তো আমি আজকে এই ক্লাসটা নিচ্ছি তোমাদের ২ তারিখ। তো তোমাদের বাংলা কবিতা ১ হচ্ছে এটা ৩ তারিখে পরীক্ষা। তো সেক্ষেত্রে ক বিভাগের জন্য আমি বলব যে তোমরা অবশ্যই হচ্ছে ক বিভাগের জন্য যেটি পড়বে তো আমি একটু তোমাদের বলে দেই যে ক বিভাগের জন্য তোমরা কি পড়বে। তো ক বিভাগের জন্য তোমরা হচ্ছে ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত পড়বে। আর আমাদের সাজেশনে এগুলো রয়েছে। ক বিভাগে যদি তোমরা ২০২২ সাল থেকে মানে ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত পড়ো ইনশাআল্লাহ এখান থেকেই তোমরা ১০ থেকে ১১ টি প্রশ্ন এখান থেকে কমন পাবে। তোমরা যদি ক বিভাগে আমি আবারও কথাটি রিপিট করছি, তোমরা যদি ক বিভাগে ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত বিগত সালের প্রশ্নগুলো পড়ো তাহলে এখান থেকে তোমরা 100% কমন পাবে। আর এখন আমরা চলে যাব খ বিভাগ। আর আমাদের খ বিভাগ হচ্ছে ১৭ পেজ এবং গ বিভাগ হচ্ছে ৩১ পেজ আমাদের সাজেশনের। তো আমরা খ বিভাগে চলে যাব তোমাদের। আর এখানে তোমরা যারা পড়তে চাও আমাদের ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত তো যে এখান থেকে তোমরা পড়ে নিতে পারো। তো এই যে এটা হচ্ছে ২০১৫ সাল। এই যে ২০১৫ এবং এখানে প্রতিটা প্রশ্নের অ্যান্সার সহ রয়েছে। তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। আর এখানে আমি স্ক্রল করে যাচ্ছি। তোমরা স্ক্রিনশট দিয়ে বা এটা ক্রস করে থামিয়ে তোমরা এখান থেকে পড়তে পারো। এরপরে হচ্ছে এই যে এখানে থামিয়ে পড়তে পারো। এরপর ২০১৬ সালের প্রশ্ন রয়েছে। যে ২০১৬ সালের প্রশ্ন। এরপর এখানে দেখো প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে। এরপর ২০১৭ সালের প্রশ্ন রয়েছে। যে এখানে প্রতিটা প্রশ্নের অ্যান্সার সহ রয়েছে। এরপর রয়েছে ২০১৮ সালের প্রশ্ন। এটা তোমরা থামিয়ে এটা ক্রস করে তোমরা এটা পড়তে পারো। এরপর যে এইটুকু নিতে পারো। এরপর ২০১৯ সালের প্রশ্ন রয়েছে। এরপর রয়েছে ২০২০ সালের প্রশ্ন। ২০২০ সালের প্রশ্ন রয়েছে। তোমরা এটা দেখতে পারো এটা ২০২০ এরপর ২০২১ রয়েছে। ২০২১ এরপর ২০২২ আর হ্যাঁ আমি ২০২২ টা তোমাদের একটু পড়িয়ে দেব। এখান থেকে অনেক প্রশ্ন কমন এসে থাকে। মানে ২০২২ সাল তো অবশ্যই তোমরা একটু ভালোভাবে পড়বে। মানে ২০২২ সাল থেকে ৩-৪ টা প্রশ্ন এসে থাকে। তো অবশ্যই ২০২২ সালটা একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবে। তো চলো এখন আমরা দেখব খ বিভাগ। আর খ বিভাগ হচ্ছে তোমাদের ১৭ পেজ। আমরা ১৭ পেজ চলে যাব। তো এই যে এটা হচ্ছে আমাদের খ বিভাগ সাজেশন। তো খ বিভাগে রয়েছে মোট ২০ টি প্রশ্ন এবং সবচাইতে ইম্পোর্টেন্ট গুলো হচ্ছে তোমাদের এই যে মানে করা রয়েছে, বোল্ড করা রয়েছে যে আমি আবার তোমাদের একটু মানে হাইলাইট করে দিচ্ছি যেগুলো মোস্ট ইম্পোর্টেন্ট সেগুলো আবার হাইলাইট করে দিচ্ছি। তো তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে নেবে। তো আমার পরামর্শ থাকবে যে তোমরা অবশ্যই সবগুলো প্রশ্নই পড়বে। কিন্তু
আ এই প্রশ্নগুলো একটু ভালোভাবে পড়বে। যেমন ১ নাম্বারটা হচ্ছে বিদ্রোহী কবি আ নজরুল সম্পর্কে কি জানো? আবার এটা এভাবে আসতে পারে যে, অগ্নিবীণা কাব্য অবলম্বনে কাজী নজরুল ইসলামের দ্রোহ চেতনার স্বরূপ বিশ্লেষণ করো। ২ নাম্বারটা হচ্ছে ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন ব্যাখ্যা করো। এটা মোস্ট ইম্পোর্টেন্ট। ৩ নাম্বারটা হচ্ছে তোরা সব জয়ধ্বনি কর। তোরা সব জয়ধ্বনি কর ওই নতুনের কেতন ওরে কাল বৈশাখী ঝড় ব্যাখ্যা করো। এটা মোস্ট ইম্পোর্টেন্ট। ৪ নাম্বার হচ্ছে অগ্নিবীণা কাব্য অবলম্বনে নজরুলের মানবতাবাদী চিন্তার স্বরূপ নির্ণয় করো। ৫ নাম্বার হচ্ছে ও ঈশ্বর জল উল্লঙ্ঘিতে আমি আগুনের সিঁড়ি যে ঐশ্বর উল্লঙ্ঘিতে আমি আগুনের সিঁড়ি, আমি বসিব বলিয়া পেতেছে ভবানী ব্রহ্মার বুকে পিঁড়ি ব্যাখ্যা করো। ৬ নাম্বারটা হচ্ছে মহরম কবিতার মূল ভাব লেখো। ৭ যে মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নয় উক্তিটি ব্যাখ্যা করো। তাহলে এই যে ২, ৩, ২, ৩ এরপর ৫, ৬, ৭, ৮ এইগুলো কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট এবং ৮ নাম্বার হচ্ছে সাম্যবাদী কাব্যগ্রন্থের মানুষ কবিতা অবলম্বনে কবির মানবিক চেতনার স্বরূপ সংক্ষেপে লেখো। এটা আবার অন্যভাবে আসতে পারে যে সাম্যবাদী কাব্যের মানুষ কবিতা অবলম্বনে মানুষ সম্পর্কে নজরুলের ধারণার পরিচয় দাও। এরপরে ৯ নাম্বারটা হচ্ছে কুলি মজুর কবিতার আলোকে কবির শ্রেণী সচেতনতার পরিচয় দাও। আবার ১০ নম্বর হচ্ছে ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে শাস্ত্র না ঘেঁটে ডুব দাও সখা সত্য সিন্ধু জল এটা ব্যাখ্যা করো। ১১ নাম্বারটা হচ্ছে অসতী মাতার পুত্র সে যদি জারজ পুত্র হয়। আর এই ক্ষেত্রে পরামর্শ থাকবে সবগুলো পড়ার কিন্তু যেগুলো মোস্ট ইম্পোর্টেন্ট এগুলো একটু মানে গুরুত্ব সহকারে পড়ার। এরপর হচ্ছে ১১ যে অসতী মাতার পুত্র সে যদি জারজ পুত্র হয়, অসৎ পিতার সন্তানও তবে জারজ সুনির্জয় উক্তিটির যথার্থতা ব্যাখ্যা করো। ১২ নম্বর হচ্ছে রূপসী বাংলা কবিতা অবলম্বনে জীবনানন্দ দাশের প্রকৃতি প্রেমের পরিচয় দাও। ১৩ নাম্বার হচ্ছে কবি জীবনানন্দ দাশ কেন পৃথিবীর রূপ খুঁজতে যান না? বাংলার মুখ কবিতা অবলম্বনে লেখো। এটা আবার অন্যভাবে আসতে পারে যে বাংলার মুখ আমি কবিতায় কবি পৃথিবীর রূপ খুঁজতে চান না কেন? সংক্ষেপে লেখো। অন্যভাবে আবার আসতে পারে যে বাংলায় মুখ আমি দেখিয়াছি কবিতায় কবির দেশাত্মবোধ ও প্রকৃতি প্রীতির পরিচয় দাও। ১৪ নাম্বারটা হচ্ছে রূপসী বাংলা কবিতা অবলম্বনে জীবনানন্দ দাশের ইতিহাস ও ঐতিহ্যবিতির পরিচয় দাও। ১৫ শুকতারা নিভে গেলে কাঁদে কি আকাশ ব্যাখ্যা করো। ১৬ নাম্বারটা হচ্ছে বটের শুকনো পাতা যেন এক যুগান্তরে গল্প আনে ব্যাখ্যা করো। ১৭ হচ্ছে নকশিকাঁথার মাঠ কাব্য অবলম্বনে রূপাইয়ের পরিচয় দাও। আবার এটি আসতে পারে এভাবে যে রূপাইকে তার পরিচয় দাও। ১৮ নাম্বারটা হচ্ছে রূপাই ও সাজুর প্রথম সাক্ষাতের বিবরণ দাও। আর ১৯ নাম্বারটা মোস্ট ইম্পোর্টেন্ট যে দুখাই ঘটককে তার পরিচয় দাও। ২০ নাম্বারটা হচ্ছে নকশিকাঁথার মাঠ কাব্যে কোন সমাজের পরিচয় মেলে সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার আমরা দেখব হচ্ছে এই যে দেখো আমাদের সাজেশনে প্রতিটা প্রশ্নের অ্যান্সার সহ রয়েছে। অ্যান্সার সহ রয়েছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এরপর মানে প্রশ্ন ২ রয়েছে। এরপর প্রশ্ন ৩ রয়েছে। এরপর প্রশ্ন ৪ এভাবে প্রতিটা প্রশ্নের অ্যান্সার সহ রয়েছে। তো এবার আমরা যাব হচ্ছে পার্ট সি তে গ বিভাগে। আমরা গ বিভাগে দেখব যে মোস্ট ইম্পোর্টেন্ট প্রশ্নগুলো। তো এখানে ক বিভাগে আমাদের খুবই অল্প প্রশ্ন রয়েছে। আ যেমন তো এই যে গ বিভাগের যে সাজেশন এটা আমরা দিব এখন। আমরা গ বিভাগের এইখানে সাজেশনটা দিব যে ক বিভাগ। আর এখান থেকে এখানে রয়েছে মোট ১৫ টি আর এই ১৫ টি থেকে ইনশাআল্লাহ অবশ্যই কমন পাবে। তো চলো আমরা সাজেশনটা দেখে নিই। তো এখন হচ্ছে আমরা সাজেশনটা দেখে নেব যে গ বিভাগে মোট ১৫ টি আছে এবং যেগুলো মোস্ট ইম্পোর্টেন্ট সেগুলো আবার এইভাবে
বোল্ড করা রয়েছে। যে ১ নাম্বারটা হচ্ছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শিল্পরূপ বিশ্লেষণ করো। তো এটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট। ২ নাম্বারটা হচ্ছে অগ্নিবীণা কাব্যে কবি কাজী নজরুল ইসলামের মৌলিক চেতনার পরিচয় দাও। এরপর ৩ নাম্বারটা হচ্ছে অগ্নিবীণা কাব্যে অবলম্বনে নজরুল ইসলামের বিদ্রোহী সত্তার পরিচয় দাও। এটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট। ৪ নাম্বারটা হচ্ছে অগ্নিবীণা কাব্য অবলম্বনে কাজী নজরুল ইসলামের কবি মানসের পরিচয় দাও। এটি আবার আসতে পারে এইভাবে যে ভাবে ভাষায় অগ্নিবীণা কাব্য সমকালীন বাংলা কাব্য সাহিত্যের এক পরম বিস্ময় আলোচনা করো। এরপর ৫ নাম্বারটা হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য অবলম্বনে তার দেশপ্রেমের স্বরূপ ব্যাখ্যা করো। আর এই সাজেশনে যা রয়েছে এগুলোই ভালোভাবে পড়বে আর এখান থেকে তোমরা 99% কমন পাবে ইনশাআল্লাহ। ৬ কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যে বিধৃত মানবতাবোধ সম্পর্কে অভিমত ব্যক্ত করো। অথবা সাম্যবাদী কাব্যে বিধৃত মানবতাবোধের পরিচয় দাও। আর ৭ নাম্বারটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট যে কাজী নজরুল ইসলামের কুলি মজুর কবিতার মূল বক্তব্য আলোচনা করো। এটি আবার আসতে পারে এইভাবে যে সাম্যবাদী কাব্যের কুলি মজুর কবিতাটিতে প্রকৃতপক্ষে সাম্যবাদী আদর্শ তথা শ্রেণী সংগ্রাম ও বিপ্লবের চেতনা পূর্ণতা লাভ করেছে মন্তব্যটি পরীক্ষা করো। আবার প্রশ্ন ৮ যে সাম্যবাদী কাব্যের মানুষ কবিতার ভাববস্তু উদ্ধৃতি সহ উপস্থাপন করো। আবার এটা আসতে পারে এইভাবে যে মানুষ কবিতার মূল বক্তব্য আলোচনা করো। আবার এটি অন্যভাবে আসতে পারে যে সাম্যবাদী কাব্যের মানুষ কবিতা অবলম্বনে কবির মানবতাবোধের স্বরূপ বিশ্লেষণ করো। তাহলে এই যে ৮টির ভিতর থেকে ১ নাম্বারটা এবং এরপর ৩ নাম্বারটা, এরপর হচ্ছে ৪ নাম্বারটা, ৩ এবং ৪ নাম্বারটা, এরপর হচ্ছে ৭ নাম্বারটা, এরপর হচ্ছে ৮ নাম্বারটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট। এগুলো অবশ্যই ভালোভাবে পড়বে এবং ৯ নাম্বারটা হচ্ছে সাম্যবাদী কাব্যের নারী ও বারাঙ্গনা কবিতায় নারী মুক্তি ও নারী জাগরণে নজরুলের ভাবচিন্তার ক্রমবিকাশের পরিচয় লিপিবদ্ধ অ এটা আলোচনা করো। ১০ নাম্বারটা হচ্ছে জীবনানন্দের কবিতার আত্ম ও শরীর গড়িয়ানো পুষ্ট হয়েছে অক্ষরবিত ছন্দে রূপসী বাংলা কাব্য অবলম্বনে ব্যাখ্যা করো। তো ১১ নম্বর হচ্ছে জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্য অবলম্বনে প্রকৃতির চেতনা স্বরূপ বিশ্লেষণ করো। এটি অন্যভাবে আসতে পারে যে জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্য অবলম্বনে প্রকৃতির চেতনার স্বরূপ নির্দেশ করো। অথবা রূপসী বাংলা কাব্যে বাংলা যে প্রাকৃতিক রূপ সৌন্দর্য প্রতিফলিত হয়েছে তার পরিচয় লিপিবদ্ধ করো। আর এরপরে রয়েছে আমাদের ১২ নাম্বার যে রূপসী বাংলা কাব্য অবলম্বনে জীবনানন্দ দাশের কবি মানসের পরিচয় দাও। এটি অন্যভাবে আসতে পারে যে জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যে আবহমান বাংলার অন্তরঙ্গ রূপ ধরা পড়েছে আলোচনা করো। ১৩ নাম্বারটা হচ্ছে নকশিকাঁথার মাঠ কাব্য অবলম্বনে জসীমউদ্দীনের জীবন দৃষ্টি ও কবিত্ব শক্তির বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটি অন্যভাবে আসতে পারে যে কাহিনী কাব্য হিসাবে জসীমউদ্দীনের নকশিকাঁথার মাঠ-এর সার্থকতা বিচার করো। ১৪ নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট যে নকশিকাঁথার মাঠ কাব্যে যে ট্র্যাজিক চেতনার পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। আর ১৪ নাম্বার এটি অন্যভাবে আসতে পারে যে ট্র্যাজিক কাব্য হিসাবে নকশিকাঁথার মাঠ কাব্যের সাফল্য বিচার করো। প্রশ্ন ১৫ যে নকশিকাঁথার মাঠ কাব্য অবলম্বনে সাজু চরিত্র আলোচনা করো। এটি অন্যভাবে আসতে পারে যে নকশিকাঁথার মাঠ কাব্যের নায়িকা সাজু চরিত্র বিশ্লেষণ করো। আবার নকশিকাঁথার মাঠ কাব্যের পরিণতিকে করুণ করেছে ভাগ্য বিড়ম্বিত সাজুর অন্তর্দহন ও একাকিত্ব। এই মন্তব্যের আলোকে সাজুর চরিত্র মূল্যায়ন করো। তাহলে এইখান থেকে মোট গ বিভাগে রয়েছে ১৫টি প্রশ্ন। আর এখান থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আবার বোল্ড করা রয়েছে। এগুলো পড়লেই তোমরা 99% কমন পাবে। আর আমাদের সাজেশনে প্রতিটা প্রশ্নের অ্যান্সার সহ রয়েছে। দেখো প্রতিটা প্রশ্নের অ্যান্সার সহ রয়েছে। এভাবে প্রতিটা প্রশ্নের অ্যান্সার এরপর হচ্ছে বিগত সালের যে ২ নাম্বারটা হচ্ছে অগ্নিবীণা কাব্যে কবি কাজী নজরুল ইসলামের মৌলিক চেতনার পরিচয় দাও। তো এইভাবে প্রতিটা প্রশ্নের অ্যান্সার সহ রয়েছে এখানে তোমরা এটা দেখে নিতে পারো। প্রশ্ন ৩ এরপর এটার অ্যান্সার। তো এইভাবেই প্রতিটা প্রশ্ন রয়েছে। আর তোমরা যারা অনার্স প্রথম বর্ষ সেশন ২০২৩-২৪ তোমাদের বাংলা বিভাগের পরবর্তী ৩টা পরীক্ষা চূড়ান্ত সাজেশনের পিডিএফ পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের বাংলা বিভাগের পরবর্তী ৩টি পরীক্ষা চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে পারবে। আর আমাদের বাংলা বিভাগের পিডিএফ এর জন্য নির্দিষ্ট একটি ফি ধরা হয়েছে যেটি পরিশোধ করার পরেই তুমি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে
তোমার সাজেশনের পিডিএফটি নিতে পারবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।